এই সরকার তো কোনো কিছুই ম্যান্ডেট নাই, এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে, এটা অন্তর্বর্তীকালীন নামে একটা সরকার আসছে। তো সেই ক্ষেত্রে তো আমি বলতে গেলে তো আমার প্রত্যেকটা জায়গায় তো আপনি বলতে হবে যে তাহলে এই বিষয়টা আমি কেন করছি, এই বিষয়টা নিয়ে আমি কেন আগাচ্ছি। সেই ক্ষেত্রে কি আমাদের এই সংস্কারের জয়যাত্রা কি থেমে থাকবে কিনা, সেটা তো আমার আমার পাল্টা প্রশ্ন করতে হচ্ছে। আমি সেটাকে সম্পূর্ণভাবে আমার মনে হয় বাস্তবতা বিবর্জিত একটি বিষয়। বরং এই সরকার যে ম্যান্ডেট দিয়ে যাচ্ছে, একজন ভাই বললেন যে আমাদেরকে যে তারেক জিয়ার কথা বললেন, যিনি যে তারেক রহমানের কথা যেটা বললেন যে উনি ওনার অবস্থান থেকে বলছে যে এটা উনি কিভাবে এই ম্যান্ডেটটা উনি দিচ্ছেন। তো আমার তো মনে হয় যে পরবর্তী সরকার গভর্নমেন্ট যারা গঠন করবেন তাদের উচিত হবে এই বিষয়টিকে আরো সামনে ত্বরান্বিত করার জন্য কাজ করে যাওয়া, এবং সেইটার জন্যই তো মূলত আমাদের এই গভর্নমেন্টের অবস্থান থেকে তারা এটা এই বিষয়টি চিন্তা করছেন পরবর্তী গভর্নমেন্টের সামনে এগিয়ে যাবে। ভবিষ্যতের অবস্থান থেকে পরবর্তী গভর্নমেন্ট এগিয়ে নিবেন কিনা সেই প্রশ্ন করলে কিন্তু প্রিভিয়াস যে গভর্নমেন্ট যে ধরনের কার্যক্রম করে গিয়েছেন সেটার উপর ভিত্তি করে দেখে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি প্রশ্নবিদ্ধ করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো কাজ না করে আমি জাস্ট একটা সিম্পলি একটা নির্বাচন দিয়ে আমি চলে যেতে পারি। সেই বিষয়টি আসলে আমাদের কাছে কোনোভাবে যৌক্তিক মনে হচ্ছে না। সংস্কার বা উন্নয়ন যতটুকু হওয়া দরকার ছিল তার কিছুটা হলো আমরা দৃশ্যমান ছিলাম, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই, যেটা আমরা স্পষ্টভাবে বলছি। মূলত এই গভর্নমেন্ট আসার পরে পরবর্তী সময় থেকে একটা মহল উঠে পড়ে লেগেছে, এবং তার সাথে যারা কোনো ধরনের সুযোগ সুবিধা করতে পারছে না, যে এই সিন্ডিকেট কোনো ধরনের সুযোগ সুবিধা বা যারা পূর্ববর্তী সময় সুবিধাভোগী যারা ছিল, পুরো বন্দর যারা নিয়ন্ত্রণ করতো, টাকা না হলে যারা মাল খালাস করতো না, বিভিন্নভাবে সিন্ডিকেট করে যেটা আটকে রাখতো মাসের পর মাস, এই বিষয়গুলো কিন্তু এখন তারা এই গভর্নমেন্টকে বিভিন্নভাবে প্রশ্ন জর্জরিত করে কিন্তু এই বিষয়গুলো বারবার সামনে নিয়ে আসছে। আপনি যে প্রশ্নই করেন ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় আসছে এই সরকারের ম্যান্ডেট নিয়ে। কোন ম্যান্ডেট নিয়ে? আমি এখানে টাইম ম্যানেজমেন্টের কথা বলছি, স্পষ্টভাবে বলেছি যে 16 দিন যেখানে লাগতো অটোমেশন সিস্টেম হলে সেটা 4 দিনে যাবে। এই বিষয়টি কি আপনি এখন এখানে এই আমার যে বর্তমানে এক্সিস্টিং যে এখানে প্রসেস আছে সেখানে কি আপনি ইনস্টলমেন্ট করতে পারবেন? অবশ্যই না। আপনার এখানে দক্ষ শ্রমিক লাগবে। এই বিষয়টি ম্যানেজমেন্ট করার জন্য হলে আপনার এখানে দক্ষ শ্রমিক এবং আপনার এখানে দক্ষ জনবল দরকার হবে, কারণ আদারওয়াইজ এদেরকে তাকে ট্রেনিং করতে হবে। আমি এটা স্পষ্টভাবে বলেছি, এই ট্রেনড আপ হওয়ার প্রসেস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আদারওয়াইজ পর্যন্ত আপনি তো জাজমেন্ট করতে আগেই তো জাজমেন্ট দিয়ে ফেলতে পারবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের অনেক ধরনের, আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারের সব বিষয়গুলো আমি এগ্রি করতে পারছি না। ইভেন আমাদের যারা জুলাই যোদ্ধা বা আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা আমরা ছিলাম তাদের অনেক বিষয়ে ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, কিন্তু এই বিষয়টিকে যেইভাবে বারবার উল্লেখ করে সামনে নিয়ে আসা হচ্ছে, তাহলে তো আমি বলতে পারি প্রিভিয়াস কোনো চুক্তি আমি করতে পারবো না। কোনো চুক্তি করতে গেলেই তো সেখানে আমার বলতে হবে যে আমি আমার আমার দেশ বিক্রি হয়ে যাচ্ছে, আমার বন্ধন নিয়ে যাচ্ছে, আমার এটা হচ্ছে, আমি কোনো ধরনের চুক্তি, আপনি যে কথাটি বললেন প্রশাসনিক বিষয়, এই বিষয়টা সম্পূর্ণ টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার। প্রশাসনিক জায়গা থেকে আমাদের এখানে বিসিএস থেকে শুরু করে আমাদের এখানে এলএসআই বা ক্যাডার আমার প্রোগ্রাম শেষ করে তারপর আমার এখানে যুক্ত হতে হচ্ছে। সেই ক্ষেত্রে কি আমার এই বিষয়গুলো কি আমার ক্যাডার যুক্ত হচ্ছে? যদি সেটি যুক্ত হতে হয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কারণ আমি স্পষ্টভাবে একটা কথা আমি বারবার বলছি, আজকে সচেতন নাগরিক আমাদের জায়গা থেকে যেই সংবাদ সম্মেলন আমরা করলাম এটি আজকেই শেষ হয়ে যাচ্ছে না। আমি যদি কালকে যদি দেখি এই বিষয়গুলোতে কোনো ধরনের কোনো ঘোরপ্যাচ আছে, আমি কালকে এই বিষয়ে আবার কথা বলবো। কিন্তু আমার মূল বিষয় হচ্ছে আমি যে একটা সিন্ডিকেটকে দিয়ে আমি আমার সময় কেমন করে, যেখানে 16 দিন লাগছে একটা বিষয়কে আমার হ্যান্ড ওভার করতে, সেটাকে আমি 4 দিনে যদি নামে আসার মতো আমার কোনো ধরনের কোনো অপশন থাকে, আমি সেটা কেন আমি ইমপ্লিমেন্টেশন করবো না? এটাই তো সংস্কারের ধারা ছিল, আমরা তো এই বিষয়গুলো চাচ্ছিলাম। আমি আমলাতান্ত্রিক জটিলতার কথা বারবার বলছি। একটা ফাইল মাসের পর মাস বছর পর বছর ঘুরতে থাকে, কোনো অটোমেশনের মাধ্যমে যদি আমি সেটা ইজিলি করা সম্ভব হয়, আমার যদি জনদুর্ভোগ কমানো সম্ভব হয়, সেটা নিয়ে আমি কেন কথা বলবো না? আমি অবশ্যই বলবো। হাসিনার যেদিন রায় হয়, বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা দিন কোনো না কোনো ঘটনা ঘটেছে, প্রত্যেকটা দিন কোনো না কোনো ইভেন্ট ছিল। আপনি স্পেসিফিক ভাবে বলতে পারেন না যে ওই দিনকে কেন্দ্র করে এটাকে জাস্ট ধোয়াশা রাখার জন্যই এই বিষয়টি, সেই চুক্তি ওই দিন সম্পন্ন হয়েছে। বিষয়টা কিন্তু এমন না, একটা চুক্তি একদিনে সম্পন্ন হয় না, এই প্রসিজার আরো আগে থেকে হয়তো শুরু হয়েছে, যে বিষয়টা সামনে হয়তো আসেনি। এই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনার রায়ের দিনই হয়েছে বিষয়টি এভাবে উল্লেখ করলে তো বিষয়টা অন্যদিকে চলে যায়। আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই গভর্নমেন্টের আমলে আমি আমার একটু আগের প্রশ্নকর্তা যিনি ছিলেন তাকে আমি স্পষ্টভাবে উল্লেখ করে বলেছি, এই গভর্নমেন্টের সময় আমাদের অনেক বিষয় ডিসএগ্রিমেন্ট আছে, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি। আপনি দেখেছেন আমরা যমুনা পর্যন্ত ঘেরাও করেছি বিভিন্ন সময়। শেখ হাসিনার রায়ের দিন চুক্তি হয়েছে বিষয়টি এভাবে আমি উল্লেখ করতে চাচ্ছি না যে রায়ের দিনে আমাকে লুকিয়ে ছাপিয়ে চুক্তিগুলো করা হয়েছে, বিষয়টা আমি এভাবে দেখতে চাচ্ছি না। প্রত্যেকটা দিন ঘটনাবহুল দিন, আজকের পরে কালকে দিন গেলে হয়তো নতুন কোনো বিষয় আসবে। বিডিআর বিদ্রোহের একটা ইস্যু সামনে আসছে, সেই সময় হয়তো নতুন কিছু বিষয় চলে আসবে, এই বিষয় নিয়ে আরো কাজ করা হবে। তখন আপনি বলতে পারবেন না বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে আমি একটা ধোঁয়াশার মধ্যে রাখার জন্য আমি এই চুক্তিগুলো করছি, বিষয়গুলো কিন্তু এমন না।